পরিচয় করে দিচ্ছি, যিনি পাইলট বিহীন হেলিকপ্টারের আবিষ্কারক, তিনি আর কেউ নয়, বিজ্ঞানী হুমায়ুন কবির, আমাদের বনগ্রামাঞ্চল কৃষি উচ্চ বিদ্যালয়ের গর্বিত কৃতি শিক্ষার্থী। আজকে ওনার সাক্ষাৎকারে যাচ্ছি। যে স্যার, আপনি যে এই যে পাইলট বিহীন হেলিকপ্টারের যে আবিষ্কার করেছেন, এই চিন্তাধারা আপনার মাথায় কীভাবে আসলো, সেই ইতিহাস যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, তো ওটা ওটা এসছে এয়ারপ্লেনের প্রতি যে আমার আসক্তি, তার থেকে সেটা শুরু হয়েছে। সেটা শুরু হয়েছে 1964 থেকে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন ওই নাগের গ্রামে তখন থাকি। তো ওই এয়ারপ্লেন যখন উপর দিয়ে উড়ে যায়, তখন আমি করতাম কি, ওই যে গ্রামের যে যেখানে ফসল তৈরি করা হতো, যে জমি, সেগুলো ফসল কাটা হয়ে গেছে, তো তার উপর দিয়ে আমি দৌড়ে যেতাম যতক্ষণ পর্যন্ত প্লেনটা দেখা যায় চোখে। তারপরে এক সময় আর যেতে পারতাম না, কারণ ওই একটা নাগের গ্রামে বিল আছে, তারপরে যাওয়ার সময়। তো যখন এয়ারপ্লেনটা অদৃশ্য হয়ে গেল, তখন আমি বাড়িতে ফিরে আসতাম। তো প্রায়ই আমি এগুলো করতাম। তো এক সময় সিদ্ধান্ত নিলাম যে আমি যদি বড় হই কোনো দিন, তাহলে আমি ওই বিমান কী করে বানাতে হয় সেটা আমি জানবো, সেই প্রকৌশলটা আমি শিখবো। তো তারপরে ক্লাস 5-এ যখন উঠলাম, তখন আমার এক ফুফাতো ভাই, এই যে পেশু দাদা এখানকার চুন্নুদের বাড়ির সঙ্গে যার বাড়িটা, সেই পেশু দাদার ছোট ভাই হলো লুৎফর রহমান। সেই লুৎফর রহমান, সেই লুতু দাদা একদিন যান ওখানে নাগের গাঁ। তো ওনাকে বললাম যে দাদা, আমার কাছে ওটা খুব ভালো লাগে। তখন বলছে, ও তাই নাকি, ওটা কিন্তু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারে তৈরি করে। ওই নামটা তখন শিখলাম। তারপর ডিকশনারি দেখে দেখলাম এর মিনিংটা কি, বাংলা অর্থটা কি আর কি। তো উড়োজাহাজ বানানো প্রকৌশলী হওয়া। তো তখন উনি আমারে বললেন, এটা পৃথিবীর কোথাও পড়া সম্ভব না, এটা একমাত্র ইংল্যান্ড এবং আমেরিকায় পড়ানো হয়। কারণ তখনও এই বিষয়ে এত কঠিন যে পৃথিবীর আর অন্য দেশে এখনও, তখন ইন্ডিয়াতেও ছিল না এরকম এত বললেন যে এই দুই দেশের যে কোনো এক জায়গায় যেতে হবে, এটা জানতে হবে করে। তো আমি আর কিছু বলিনি। তো তখন উনি এটাও বললেন যে ওইটা করতে হলে পরে অঙ্কে আর ফিজিক্সে তোমাকে পৃথিবীর সেরা ছাত্র হইতে হবে, ওইটা জানতে হলে। কারণ ওটা তারাই পড়ে যারা পৃথিবীতে সবচেয়ে মেধাবী, তারাই পড়ে ওই সাবজেক্টটা পড়ে। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে। কিন্তু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে হলে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে হবে মেধার দিক থেকে। তো কথাটা শুনলাম, তো ভাবলাম, তখন থেকে আদা জল খেয়ে লাগলাম অঙ্ক শেখার জন্য। বিজ্ঞান, ফিজিক্সটা তখন আসেনি, সাধারণ বিজ্ঞান ছিল। তো তারপরে ওই যে রেজাল্ট করলাম, প্রাইমারি স্কুলে রেজাল্ট করলাম। রেজাল্ট করার পরেই তো বনগ্রামে এসে ঢুকলাম, এই তো অঙ্কের উপর জোর দেওয়ার জন্য। এই যে ক্লাসে ফার্স্ট হওয়াটা, ওই প্রেরণার থেকে আমার ফাউন্ডেশনটা বিল্ড করতে শুরু করলাম। তো বিল্ড করতে করতে সেই একটা থেকে আর একটা, তারপর তো ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পাশ করলাম এই ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন আমার মাথার মধ্যে চাপলো যে এখন তো আর এই দেশে বাংলাদেশে বুয়েটে কোনো ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নাই, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, আমাকে বাইরে যেতে হবে। তো এই তো আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। তো একটা ব্রাঞ্চ ছিল আমেরিকান এম্বাসিটাকে বলে ইউসিস, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস। আমার সময়ের কথা বলছি, 79 কথা বলছি, 77 78 79, ওই টাইমে। ওটার নাম ছিল ইউসিস। তো ইউসিসে যে রিসার্চ করতে শুরু করলাম কোন ইউনিভার্সিটিগুলো ওই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখা, এবং তার জন্য কী প্রিরেকুইজিট কী লাগবে। তো আমার তো অলরেডি ডিগ্রি আছে, তো এখন দরকার হলো যে আমি ম্যাথমেটিক্সে কত ভালো, ফিজিক্সে কত ভালো, আবার আমেরিকান কিছু পরীক্ষা আছে, তো সেইগুলা আমাকে দিতে হবে। কারণ আমেরিকানরা জানে না যে আমি স্বর্ণের মেডেল পাওয়া ছাত্র হলে কী হবে, তাদের সঙ্গে তুলনা করলে আমি কতটুকু মেধাবী, এই ধরনের যাচাইয়ের জন্য পরীক্ষা আছে একটা। সেই পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রায় 100% মার্কস পেয়ে গেলাম। তখন ওরা জেনে গেল যে আমাকে দিয়ে সম্ভব। তো আমাকে তারা অফার করলেন আমেরিকায় যাওয়ার জন্য। তো আন্ডার গ্র্যাজুয়েট করা, আবার ব্যাচেলার্স করার জন্য আমি অ্যাপ্লাই করলাম। ব্যাচেলার্স তো একবার করেছি ফিজিক্সে। তো পুনরায় আমেরিকাতে যারা ব্যাচেলার্স করছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় না। তো যেহেতু আমার একটা ব্যাচেলার্স অলরেডি আছে, একবার হয়েছে, তো সেকেন্ড ব্যাচেলার্স করবো আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে, তো আমাকে স্কলারশিপ দেওয়া হলো। তো আমি সেই স্কলারশিপ নিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে চলে গেলাম। তো 1984-এ আমি সেকেন্ড ব্যাচেলার শেষ করি, 78-এ শেষ করি ফার্স্ট ব্যাচেলার্স ফিজিক্সে।
তারপর 79-এ চলে গেলাম আমেরিকা, 84-এ সেকেন্ড করে আমার এই প্রোগ্রাম শেষ হয় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। তো আপনারা শুনছেন এরোনটিক্যাল আর অ্যারোস্পেস দুইটার মধ্যে তফাৎ কোথায়, সাধারণত প্রশ্ন আসতে পারে। তো এখানে এক সংক্ষেপে বলে রাখি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে পরে কিন্তু এয়ারপ্লেন তৈরি করা শেখা যায়, আর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়লে পরে এয়ারপ্লেন, হেলিকপ্টার এবং রকেট তিনটাই শেখা যায়। ফলে আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, শুধু ওই অ্যারোনটিক্যালটা। তো সেখানে যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করলাম শুধু এয়ারপ্লেনের উপর জোর দিয়ে। পাস করার সাথে সাথেই এমন রেজাল্ট করলাম যে আমাকে আমেরিকান একটা কোম্পানি আমাকে অফার করে বসলো চাকরি দিতে, চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে অফার করলো না। তো সেখানে জয়েন করার পর ইউএস গভর্নমেন্ট আর্মির যে ব্রাঞ্চ যেটা, তা যারা মিসাইল তৈরি করে, ইউএস আর্মি মিসাইল কমেন্ট, ইউএস আর্মি এই মাইকম বলে সেটা, সেখান থেকে সেই কোম্পানিতে যেখানে আমাকে হায়ার করলো, ওখানকার সঙ্গে ওদের কন্ট্রাক্ট হলো যে এমন একটা হেলিকপ্টার তৈরি করতে হবে যা পাইলটবিহীন হতে হবে, কিন্তু হেলিকপ্টারটা এতটুকু বড় হইতে হবে যাতে 5 জন লোক ধরে। তো আমি যেহেতু চিফ ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে সেটা কনসাল্ট করা হলো। আমি সানন্দে স্বীকার করলাম যে আমি সেটা পারবো, যদিও তার কিছুই জানি না তখন, কেমন করে করবো। কিন্তু আমার লাইফটাই গেছে ওইভাবে চ্যালেঞ্জ নেওয়া, যেটা কেউ পারে না সেটা আমাকে করতে হবে। সবাই যদি পারলোই তাহলে আমার সঙ্গে তাদের পার্থক্য কোথায়? আমাকে করতে হবে সেটাই যেটা কেউ করতে পারেনি, তবেই না বুঝতে হবে যে আমার একটা আনন্দ আসবে। আমি বললাম যে সেই আর্মি জেনারেলদের, যে ইউএস আর্মি জেনারেলদের সবার সামনে দাঁড়িয়ে বললাম, সবচেয়ে বড় টপ জেনারেলের সামনে বললাম যে আই শ্যাল ট্রাই, আই প্রবাবলি উড বি এবল টু ডু ইট। তখন আমার সাহস দেখে বললো, ইটস অলরাইট, উই ক্যান ট্রাই উইথ ইউ। আমাকে $5 মিলিয়ন গ্র্যান্ট দেওয়া হলো, ইউএস $5 মিলিয়ন গ্র্যান্ট দেওয়া হলো আমাকে সেটা ট্রাই করে। আমাকে 2 বছরের সময় দিল। লো এন্ড বিহোল্ড, মানে খুদার কি মর্জি, 1986 সনে, এটা 84 শুরু করলাম, পাস করেই ঢুকলাম, শুরু করলাম, ঠিক 86 সনে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। আমি আর্মি অফিসারদের সেই জেনারেলকে ডেকে বললাম যে স্যার, ওটা আমার তৈরি হয়ে গেছে, নাও ইউ ক্যান ট্রাই অ্যান্ড টেস্ট ইট, যে এটা সত্যি কাজ করবে কিনা। ওরা সেটাকে নিয়ে গেল নিউ মেক্সিকোতে, আরেক স্টেটে। এটা কিন্তু তখন হয়েছিল ওকলাহোমায়, তো চলে গেল নিউ মেক্সিকোতে, সেখানে যেখানে নাকি মিসাইল গোপন অস্ত্রোপচার যেখানে টেস্ট করা হয়। তো সেখানে আর কাউকে যেতে দেওয়া হয় না, শুধু বড় জেনারেলরা যারা কোম্পানির মালিক, আর আমি হলাম চিফ ইঞ্জিনিয়ার আর টেস্ট ইঞ্জিনিয়ার যে ছিল, তো তারা সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে ওটা উড়লো এবং ঠিক মিশন কমপ্লিট করে ঠিক নেমে আসলো। এই তখন আমাকে আখ্যায়িত করা হলো যে আমি তার জনক এবং উদ্ভাবক, ওই সময় থেকে করা হলো সেটা। তো এই হলো ওই প্রথম আবিষ্কারের ঘটনা। তো স্যার, আপনার কর্মজীবন, বর্তমান কর্মজীবন নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, তো তারপরে আমি ওখান থেকে ওটা করার পর আমাকে আবার ইউনিভার্সিটিতে আমাকে মাস্টার্স করার জন্য আমাকে দেওয়া হলো, স্কলারশিপ দেওয়া হলো। তো আমি মাস্টার্স করতে আসলাম। তো প্রথম মাস্টার্সটা করলাম আমি এয়ারপ্লেন অ্যারোডাইনামিক্সের উপর। তো সেখান থেকে আমি সেকেন্ড মাস্টার্স করলাম আরেক ইউনিভার্সিটি যেয়ে, সেটা হলো হেলিকপ্টারের অ্যারোডাইনামিক্সের উপর। তারপর সেখান থেকে ফিরে এলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে ডক্টরেট করার জন্য রকেটের উপর। এখন দেখছেন সব জিনিসগুলোর কিন্তু আমার ডিগ্রি রয়েছে, এয়ারপ্লেন, হেলিকপ্টার এবং রকেট। সেটা করার পর আমি তারপরই আমি প্রফেসর হিসাবে আমাকে নিয়োগ করা হয় ফিলাডেলফিয়াতে, মানে পেনসিলভেনিয়াতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি প্রফেসর হিসাবে সেখানে যোগ দিলাম। তো সেখানে আবার আগস্টা অ্যারোস্পেস কর্পোরেশন বলে একটা কোম্পানি ছিল যারা খালি হেলিকপ্টার তৈরি করে। ওরা আমাকে বললেন যে তুমি যেহেতু হেলিকপ্টার আবিষ্কার, তুমি আমাদের সঙ্গে কাজ করো, আমাদের এখানে আমাদের অনেকগুলো হেলিকপ্টার আমাদের তৈরি করার চিন্তা আছে, তুমি আমাদেরকে সাহায্য করবে। সেখানে তো আমি ওই প্রফেসরশিপ আর ওই হেলিকপ্টার কোম্পানিতে কাজ করি। সেখানে 2 বছর কাজ না করতে করতেই আর কি আমাকে বোয়িংয়ের চোখে পড়লাম। আমি বোয়িং বলে যে না, তুমি আমাদের সঙ্গে কাজ করতে হবে। আর বোয়িংটাও আমার ফিলারে ওই প্রফেসর, এই যে ইউনিভার্সিটি প্রফেসর, তার থেকে ওই কত 16 মাইল দূরে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি রাজি হলাম, কিন্তু আমি তাকে শর্ত দিলাম যে আমি কিন্তু প্রফেসরশিপ ছাড়বো না, কারণ আমি পড়াতে পছন্দ করি। যেমন হাতে কলমে তৈরি করতে পছন্দ করি, যে জ্ঞান অর্জন করি, সেটা জ্ঞান অর্জনটা কিন্তু থিওরিটিক্যাল, মানে ম্যাথমেটিক্যাল সলিউশন এগুলা, কিন্তু এটা কতটুকু কাজ করবে না বানানো কিন্তু বোঝা যায় না। একটা কলম
দিয়ে না লেখা পর্যন্ত বোঝা, এটার ভিতরে অনেক থিওরি আছে, কিন্তু একটা বানিয়ে না লেখার পর যদি কলম দিয়ে কালি আসে তাহলে সেটা সাকসেসফুল। তো আমি বললাম যে দেখো আমি বোয়িংয়ে তৈরি করবো আমার ওই থিওরি কাজে লাগিয়ে, কিন্তু আমি কিন্তু আমার প্রফেসরশিপ আমি ছাড়বো না। তোমার বলছে তোমার কোনো চিন্তা করতে হবে না, বোয়িংয়ের ভিতরে তোমাকে ইউনিভার্সিটির মতো করে দেবো। কারণ বোয়িং একটা বিরাট ব্যাপার, পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানির মধ্যে একটা। 3-4টা অ্যাপল একটা কোম্পানি আছে যে অ্যাপল আইফোন তৈরি করে, এগুলো তৈরি করে। আর ওই এরকম বোয়িং ওরা ওইরকম মানে বিরাট ধনী, ওরা $1 ট্রিলিয়ন কোম্পানি। তো ওর বলছে তোমাকে আমি ইউনিভার্সিটি তৈরি করে দেবো ভিতরে, কারণ আমাদের যত ইঞ্জিনিয়ার আছে এরা সব তোমার কাছ থেকে মাস্টার্স করবে, ডক্টরেট করবে, কাজে তুমি তোমাকে না ভিতরে করতে হবে না, আমাকে ওই ড্রেক্সলে করতে দিলেই হবে। আর বোয়িংয়ের এমপ্লয়ি যারা এরা যদি এখানে মাস্টার্স এবং ডক্টরেট করতে আসে আমার কাছে, তাতেই হয়ে যাবে, বোয়িং রাজি হয়ে গেল। তো এই তো তখন ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে আমি এমপ্লয়মেন্ট হলো, কিন্তু ওখানে এরোস্পেস স্টাডি করার ও ব্যবস্থা করে দেওয়া হলো, যে যাতে যদি এরোস্পেস, তাহলে আমি এরোস্পেস কোর্সগুলো আমি অফার করবো। মেকানিক্যালও করতে পারবে যারা করতে চায়, আর এরোস্পেস যারা করতে চায় আমি শুধু এরোস্পেস করতে। তো বোয়িংয়ে দেখা গেল পরে অনেক ছাত্ররাই হয় আমার কাছ থেকে মাস্টার্স করেছে, না হলে ডক্টরেট করেছে আমার কাছ থেকে। তো তো এইভাবে চললো। তো তখন আবার বোয়িং আমাকে একটা প্রজেক্ট দেয়, ওটা এমনই একটা হেলিকপ্টার যার সম্পর্কে পৃথিবীতে কিচ্ছু বলা হয়নি, কেউ জানে না, একদম নতুন ধরনের হবে। যত হেলিকপ্টার আমরা চোখে দেখতে পাই এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, একদম নতুন প্রযুক্তি, নতুন জিনিস যা কেউ ভাবেও নি, সেটা দেওয়া হলো, আমি সেটা লুফে নিলাম। 26 বছর লাগলো সেটা শেষ করতে, শেষ পর্যন্ত শেষ করে সাকসেসফুল হয়ে তারপরে এখন আমরা বলতে পারি, কারণ এটা পাবলিকলি সাধারণ জনগণের মধ্যে ওটা প্রকাশ করা হয়েছে, তাই আমি এখন আপনাদের কাছে বলতে পারবো। সেই হেলিকপ্টারটা ওটা উঠে হেলিকপ্টারের মতো নিচ থেকে, কিন্তু তারপরে ওটা ফ্লাই করে এয়ারপ্লেনের মতো, দুটা 2 in 1। একটা জিনিসে এতে টেক অফ করবে এতে হেলিকপ্টারের মতো, ল্যান্ডও করে হেলিকপ্টারের মতো, কিন্তু ফ্লাই করবে সে 400-500 মাইল থেকে। রানওয়ে লাগবে না, না রানওয়ে লাগবে না, ওই আপনাদের ওই ফিল্ডের ওইখানে ওই যে মাঠটা আছে ওইখানে নেমেই, যদিও ওই মাঠটা আমার ওই হেলিকপ্টারের সামনে অনেক ছোট, কিন্তু ওই যে আমাদের একটা ফুটবল